সুপ্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি মাগুরার ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত হও। নিশ্চয়ই তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আজ ক্লাসে প্রবেশ করি। ক্লাসের শুরুতেই সকলকে জানাই স্বাগত। পরিচিতি। আজকে ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় তৃতীয়। এটি এই অধ্যায়ে তোমাদের প্রথম ক্লাস। আমি পরিমল দাস, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি ক্লাসে বাইরে কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, এবং কোন ক্লাসগুলো বেশি নিলে তোমাদের জন্য উপকার হবে বা তোমাদের চাহিদা পূর্ণ হবে সেক্ষেত্রে তোমরা পরামর্শ দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের বিদ্যালয়ের একটি অ্যাসেম্বলি খণ্ডচিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিভাবে অ্যাসেম্বলিতে তোমরা সমবেত হতে এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করতে। নিচের ছবি দুটি ভালো করে দেখো। এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যে একজন কিছু দিচ্ছে আর একজন কিছু নিচ্ছে। কি দিচ্ছে বা কি নিচ্ছে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। এটি চেনে না এমন কিন্তু লোকের সংখ্যা খুবই কম, অর্থাৎ স্বাভাবিক লোক সকলেই চেনে এটি আমাদের দেশের একটি মুদ্রা। তাহলে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। তাহলে এরূপ দেওয়া এবং নেওয়ার মাধ্যমে কিসের সৃষ্টি হয় তোমরা বলতে পারবে নিশ্চয়। তারপরে আরো একটি ছবি তোমরা দেখো। এখানে একজন আমরা মৎস্য বিক্রেতাকে দেখতে পাচ্ছি, মাছ বিক্রি করছেন, এবং অনেক ক্রেতাই সামনে দাঁড়িয়ে আছে যারা মাছ ক্রয় করছে। তাহলে প্রতিটি ঘটনার সাথে দেখো কয়জন ব্যক্তি জড়িত আছে, আর সেই ব্যক্তিগুলো নির্বাচন করার জন্য, অর্থাৎ প্রতিটি হিসাব খাত নির্বাচনের জন্য কি জানা দরকার আমাদের, কেউ বলতে পারবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, পাঠ ঘোষণায় দেখি যে তোমরা যা চিন্তা করেছ তার সাথে আজকে পাঠের বিষয়ের কতটা মিল আছে। দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে পাঠের বিষয় হলো দুতরফা দাখিলা। দুতরফা দাখিলা কি সে সম্পর্কে আমরা জানবো। এটি হিসাব বিজ্ঞানে কতটা ভূমিকা রাখে বা হিসাব বিজ্ঞানের জন্য দরকারি কিনা সে বিষয়ে আমরা দেখব। তাহলে এখন আজকে পাঠের শিখন ফলটা আমরা জেনে নিই যে আজকে পাঠ শেষে তোমরা কি কি বিষয় জানতে পারবে। দেখো, পাঠ শেষে শিক্ষার্থীরা লেনদেনের দ্বৈত সত্তা নীতি ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ দ্বৈত সত্তা নীতিটা কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। এরপর আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা ব্যাখ্যা করতে পারবে। দুতরফা দাখিলা পদ্ধতিটা কি সেটি যদি তোমরা জানতে পারো তাহলে নিশ্চয়
দুধারপা দাখিলা পদ্ধতির সুবিধা বর্ণনা করতে পারবে। তারপরে আছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে, যেটি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারি। আর এটির মাধ্যমে কিন্তু হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তো চলো শিক্ষার্থী, আর বেশি কথা না বলে আমরা ক্লাসে মূল বিষয়ে প্রবেশ করি। তাহলে আজকে কোন বিষয় জানবো প্রথমে? হ্যাঁ, লেনদেনের দ্বৈত সত্তা নীতি কি সে সম্পর্কে আমরা প্রথমে দেখব। দেখো, এখানে দুতরফা দাখিলা পদ্ধতির একটি ধারণা নিয়ে আসা হয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতি কি? ইটালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাচুলি, এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হলেন সেই লুকা প্যাচুলি, যিনি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি উদ্ভাবন করেন। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। তাহলে দেখো, এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে ইনি 1494 খ্রিস্টাব্দে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি দেন, যার কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশে এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাব বিজ্ঞান পরিচালিত হচ্ছে। এখানে বলা হচ্ছে যে পদ্ধতিটি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি। তাহলে এখানে দেখো কতগুলো বিষয় চলে আসে। নির্ভরযোগ্য অর্থাৎ এই পদ্ধতির উপর ডিপেন্ড করা যায়, আর তা যদি না হতো তাহলে বিকল্প পদ্ধতি হিসেবে নিশ্চয় এতদিন কোনো না কোনো পদ্ধতি আবিষ্কৃত হতো। কিন্তু আজও পর্যন্ত কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতিটাকে ভুল প্রমাণিত কেউ করতে পারেনি। তারপরে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত। অবৈজ্ঞানিক বা কাল্পনিক কোনো ঘটনা কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তা বলা হচ্ছে এটা বিজ্ঞানসম্মত, অর্থাৎ এটি পরীক্ষিত, যে এটা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে, যেটা গ্রহণযোগ্যতা কতটুকু, এটা বাস্তব ক্ষেত্রে কতটা প্রয়োগযোগ্য ইত্যাদি বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষার মাধ্যমে কিন্তু আজও পর্যন্ত এই দুতরফা দাখিলাটি পূর্ণাঙ্গ একটি পদ্ধতি রূপে আমাদের সামনে টিকে আছে। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দ্বৈত সত্তা বা দুটি পক্ষ, দ্বৈত সত্তা অর্থাৎ দুটি সত্তা বা দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। তোমরা পূর্বের ছবিতে দেখেছো যে প্রতিটি ছবিতে কেউ কিছু দিচ্ছে, অপর পক্ষ নিচ্ছে, অর্থাৎ এক পক্ষ সুবিধা দিচ্ছে, অন্য পক্ষ সুবিধা নিচ্ছে। তাহলে এরূপ প্রতিটা লেনদেনে কিন্তু দুটি পক্ষ থাকে। এর সুবিধা প্রদানকারীকে বলা হয় ক্রেডিটর বা ক্রেডিট, সংক্ষেপে বলা হয় ক্রেডিট, যা বাংলায় বলা হয় দাতা। আর যে গ্রহণ করে সুবিধা তাকে বলা হয় ডেবিটর বা ডেবিট, সংক্ষেপে বলা হয় ডেবিট, যার বাংলা অর্থ হলো গ্রহীতা। তাহলে প্রতিটি লেনদেনে এরূপ একজন কিছু দিচ্ছে, অর্থাৎ একজন সুবিধা দিচ্ছে, অন্যজন সুবিধা নিচ্ছে। তাহলে এভাবে দেওয়া নেওয়ার মাধ্যমে লেনদেনের উৎপত্তি, আর এই লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। এখানে দেখো একটি লেনদেন নিয়ে আসা হয়েছে যে ঘর ভাড়া প্রদান করা হয়েছে 3000 টাকা। এই লেনদেনের পক্ষ কিন্তু দুটি, একটা হচ্ছে ঘর ভাড়া হিসাব, অন্যটি হচ্ছে নগদান হিসাব। ঘর ভাড়া প্রদান করা হচ্ছে যখন, তখন কিন্তু এটা কিন্তু নগদ লেনদেন। প্রিয় শিক্ষার্থী, লেনদেন শুরুর প্রথমে তোমরা দেখে নেবে যে লেনদেনটা নগদ না অনগদ।
যদি নগদ হয় তাহলে নগদ অর্থ যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব হবে ডেবিট অর্থাৎ গ্রহীতা, আর নগদ যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। তো এখানে দেখো ঘর ভাড়া বাবদ প্রদান করা হয়েছে ৩,০০০ টাকা, তাহলে এখানে ৩,০০০ টাকা চলে যাচ্ছে। তাহলে এই নগদান বলে একটা হিসাব হবে আর ঘর ভাড়া হিসাব বলে আরেকটি হিসাব হবে, অর্থাৎ ঘর ভাড়া বাবদই টাকাটা চলে যাচ্ছে। তাই এরূপ প্রতিটা লেনদেনে কিন্তু দুটি পক্ষ বা দুটি হিসাব জড়িত, এটি আজকে জানার মূল বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, দুতরফা দাখিলা পদ্ধতি কি বুঝতে পারলে? আর যদি বুঝতে কারো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমপরিমাণ অর্থের ক্রেডিট লেখা হয়। অর্থাৎ তুমি জানো, তুমি মনে করো আমি তোমাকে কিছু দিচ্ছি, অর্থাৎ তোমাকে যদি 10টা টাকা দিই তাহলে তুমি গ্রহণ করবে কত টাকা? হ্যাঁ, 10 টাকা গ্রহণ করতে পারবে, 20 টাকা কিন্তু না, কারণ আমি দিচ্ছি তোমাকে 10 টাকা, তাহলে তুমি কি 20 টাকা গ্রহণ করতে পারবে? না প্রিয় শিক্ষার্থী, সেটি সম্ভব না। তাহলে কি হচ্ছে, তোমাকে আমি যত দিব তুমি ততটাই পাবে। ঠিক একই রূপে তুমি যত টাকা আমাকে দিবে আমি তত টাকাই কিন্তু তোমার কাছ থেকে পাবো। তাহলে দেখো এখানে যে গ্রহীতা তিনি যত টাকা গ্রহণ করছেন দাতা ঠিক তত টাকাই দিচ্ছে। তাহলে এরূপ প্রতিটি লেনদেনের ক্ষেত্রে দেখো প্রতিটি হিসাবে কিন্তু সমান অর্থ লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে প্রতিটি লেনদেনের মাধ্যমে আমরা হিসাবগুলো সম্পর্কে জানতে পারবো এবং কোন হিসাবে কত টাকা হ্রাস বৃদ্ধি হয়েছে সেগুলো আমরা জানতে পারবো। এখান থেকে আরো অনেক বিষয় জানতে পারবো। তাহলে নিশ্চয় দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই? যদি না থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন দেখব দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য, অর্থাৎ এতক্ষণ ধরে যে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম ওই সংজ্ঞাটা বা দুতরফা পদ্ধতির যে ধারণা তোমাদের দিলাম সে ধারণার মধ্য দিয়ে তোমরা কিছু বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য একই জিনিস, যে দুতরফা দাখিলা পদ্ধতিটি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। আগেই বলেছি যে এটি যদি বিজ্ঞানসম্মত না হতো তাহলে কিন্তু পৃথিবীতে এতদিন পর্যন্ত নীতিটি প্রচলিত হতো না। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দ্বৈত শর্ত বা দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। দেখো এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে এর ভিতর কয়েকটা বৈশিষ্ট্য পাওয়া যায় বা মূলনীতি পাওয়া যায়। সেগুলো হলো দ্বৈত সত্তা, অর্থাৎ দ্বৈত মানে দুটি, সত্তা মানে অধিকার বা মালিকানা, অর্থাৎ প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকে বা দুটি হিসাব জড়িত থাকে। একটা পক্ষ কিছু দেয়, অন্য পক্ষ কিছু নেয়, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনের জড়িত হিসাব খাতগুলো তোমাকে চিনতে হবে এবং সেই হিসাবগুলো কোনটি কোন প্রকারের হিসাব সেটা কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতির মধ্য দিয়ে তুমি জানতে পারবে। তারপরে বলা হচ্ছে দাতা গ্রহীতা। দাতা তোমরা জানো যে দেয় তাকে বলে দাতা, অর্থাৎ যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে বলা হয় দাতা এবং গ্রহীতা হলো সুবিধা গ্রহণ করে যে সে হলো গ্রহীতা। তাহলে
প্রতিটি লেনদেনের মাধ্যমে এরকম দাতা গ্রহীতা সৃষ্টি হয়। এরপর আছে ডেবিট ও ক্রেডিট। সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট বলা হয়। এটি পূর্বেই বলা হয়েছে, অর্থাৎ দাতা গ্রহীতা এবং ডেবিট ক্রেডিট একই জিনিস। ডেবিট মানে গ্রহীতা, ক্রেডিট মানে দাতা। তাহলে এই দাতা গ্রহীতা, ডেবিট ক্রেডিট এই দুটোর ভিতর খুব একটা পার্থক্য নাই। এরপরে আছে সমান অঙ্কের আদান প্রদান, অর্থাৎ প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। যেমন একটু আগে তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, যে মনে করো রহিমকে আমি 20 টাকা দিলাম, তাহলে রহিম আমার কাছ থেকে কত টাকা পেল? হ্যাঁ, 20 টাকা পাবে সে, কারণ আমি তাকে 20 টাকা দিয়েছি, সে কখনো 50 টাকা পাবে না। ঠিক তেমনি ভাবে রহিম একদিকে যেমন 20 টাকা গ্রহণ করছে, অন্যদিকে আমি 20 টাকা প্রদান করছি। তাহলে দেখো, একদিকে যে দিচ্ছে সে 20 টাকা সমান অর্থ প্রদান করছে, আবার যে গ্রহণ করছে সে 20 টাকা পরিমাণ অর্থ গ্রহণ করছে। তাহলে ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ আদান এবং প্রদান উভয় ক্ষেত্রে সমান পরিমাণ অঙ্ক বিরাজ করছে। এরপর বলা হচ্ছে সামগ্রিক ফলাফল। এখানে প্রতিটি লেনদেন যেহেতু ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করা কিন্তু সহজ হয়। কারণ কি, মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল একই হবে। অর্থাৎ প্রতিটি লেনদেনে সাহায্যে যেহেতু ডেবিট দিকে যত টাকা লিপিবদ্ধ করা আছে, ক্রেডিট দিকেও ঠিক একই রূপ একই টাকা লিপিবদ্ধ করা আছে। তাহলে এর মাধ্যমে যে হিসাবে করি না কেন বা যে অঙ্কই করি না কেন, তার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা বিপরীত সমান ফলাফল আমরা দেখতে পাবো। অর্থাৎ ডেবিট যত টাকা হবে, ক্রেডিট ঠিক তত টাকাই হবে। তাহলে ডেবিট এবং ক্রেডিটের পরিমাণ কিন্তু এই সামগ্রিক ফলাফলের মধ্য দিয়ে আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি কি কি বা কয়টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করলাম? হ্যাঁ, 5টি বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি এবং কোনটি যদি বুঝতে কারো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করো। হ্যাঁ, নিশ্চয় কোনো প্রশ্ন তোমাদের নাই। ধন্যবাদ। তাহলে এখন দেখো দুতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধা। অর্থাৎ দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি। দেখো, এখানে সংজ্ঞাতে বলা হয়েছিল যে এটি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, তারপর বলা হয়েছিল এটা নির্ভরযোগ্য। এটা পূর্ণাঙ্গ না হলে এ নিয়ে সমালোচনা হতো। তারপরে এটি যদি বিজ্ঞানসম্মত না হতো তাহলে এ নিয়ে অনেকে বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করত। এটি স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এই পদ্ধতিটা নিজের উপরে নিজে দাঁড়িয়ে আছে। এই হিসাব পদ্ধতির বিভিন্ন সুবিধা রয়েছে। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির সুবিধার কারণে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তোমরা জানো, বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প প্রতিষ্ঠান বলো বা ব্যবসা প্রতিষ্ঠান বলো, সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাবগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই এর কিছু সুবিধা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি কি কি সুবিধা এখান থেকে পাওয়া যায়। আমরা যদি বৈশিষ্ট্যগুলো আলোচনা করি বা বৈশিষ্ট্যগুলো আলোচনা যদি তোমাদের মনে থাকে, তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে দুতরফা দাখিলা পদ্ধতির আসলে সুবিধা কতটুকু। এখন দেখো, এখানে বেশ কতগুলো সুবিধা আমি নিয়ে এসেছি। তার মধ্যে প্রথমে আছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ।
প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এখান থেকে জানা যায়। অর্থাৎ তুমি মনে করো নগদান হিসাব করবে, তাহলে নগদ কত আসলো, অর্থাৎ ডেবিট খাতগুলো যদি যোগ করে ক্রেডিট খাতটা বিয়োগ করি নগদের, তাহলে নগদ কত হাতে আছে সেটি আমরা জানতে পারবো। ঠিক তেমনিভাবে প্রতিটি হিসাবের ডেবিট ক্রেডিট বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা পুরা হিসাবের একটি পরিপূর্ণ হিসাব ব্যবস্থা জানতে পারবো বা বুঝতে পারবো। এরপর আছে লাভ লোকসান নিরূপণ। এই পদ্ধতিতে ব্যবসায় মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় শেষে তার আয় থেকে ব্যয়ের পরিমাণ যদি বাদ দেওয়া যায় তাহলে লাভের পরিমাণ জানা যাবে, বা আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তাহলে ক্ষতি হবে। তোমরা জানো যদি 10 টাকা আয় করে 12 টাকা ব্যয় করো তাহলে সেক্ষেত্রে তোমার লাভ হবে না। ঠিক তেমনি ভাবে যেহেতু হিসাবগুলো সুনিরূপণ ভাবে বা সুচিন্তিত পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, সেহেতু একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানে লাভ হলো না লোকসান হলো তা কিন্তু আমরা সহজে নিরূপণ করতে পারবো। এরপর বলা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিটি লেনদেনের একটির বিপক্ষে যেহেতু আরেকটি হিসাব আছে, সেহেতু উভয় পাশে টাকার পরিমাণ সমান হয়, ফলে যে কোনো নির্দিষ্ট তারিখে প্রতিটি হিসাবের সাহায্যে রেয়ামিল প্রস্তুত করে আমরা কিন্তু গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। কারণ রেয়ামিলে কি হয়, জাবেদার অর্থাৎ ডেবিট ক্রেডিট করলে ডেবিট উদ্বৃত্তগুলো রেয়ামিলে ডেবিট দিকে যাবে, ক্রেডিট উদ্বৃত্তগুলো রেয়ামিলে ক্রেডিট দিকে যাবে। তাহলে যেহেতু একই পরিমাণ টাকা একবার ডেবিট যাচ্ছে একবার ক্রেডিট যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে রেয়ামিল করলে উক্ত হিসাবগুলোর সাহায্যে আমরা তার সঠিক আছে কি না, যদি রেয়ামিল মিলে যায় তাহলে বুঝতে পারবো যে আমাদের এ পর্যন্ত যত হিসাব করা হয়েছে সব হিসাবগুলোই সঠিক আছে। আর যদি রেয়ামিল না মেলে তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বুঝতে হবে যে আমাদের হিসাব সংরক্ষণে কোনো ত্রুটি আছে। এই জন্য গাণিতিক শুদ্ধতা এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সহজে করা সম্ভব, আর এটি করা হয় রেয়ামিলের অধ্যায়, অর্থাৎ রেয়ামিল করার মধ্য দিয়ে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করি। তবে রেয়ামিলের পূর্বে কয়েকটা ধাপ অতিক্রান্ত করতে হয়, যেমন জাবেদা করতে হয়, জাবেদার জেরগুলোর সাহায্যে খতিয়ান করতে হয়, খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেয়ামিল করতে হয়। এই সবই কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। এরপরে আছে আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা আমরা জানতে পারি। যেহেতু প্রতিটি হিসাবের মধ্য দিয়ে কোনটি কি হিসাব আমরা জানতে পারি, অর্থাৎ কোনটি আয়, কোনটি ব্যয়, কোনটি সম্পত্তি, কোনটি দায়, এগুলো আমরা জানতে পারি। তাহলে আয় ব্যয় সম্পত্তি দায় যদি জানতে পারি তাহলে একটা নির্দিষ্ট সময় শেষে নিশ্চয়ই আর্থিক অবস্থার বিবরণ তৈরি করে আমরা উক্ত প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী তৈরি করতে পারবো এবং উক্ত প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা কি রূপ হয়েছে সেটি আমরা জানতে পারবো। এরপরে বলা হচ্ছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। যেহেতু প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়, প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ এই দুতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয় বিধায় ভুল ত্রুটির মাত্রা কিন্তু কম থাকে। আর যদি ভুল ত্রুটি থেকে যায় তাহলে গাণিতিক শুদ্ধতার মাধ্যমে অর্থাৎ এই স্টেপে এসে আমরা সে ভুল ধরতে পারবো এবং তা প্রতিরোধ করার চেষ্টা করব। ব্যয় নিয়ন্ত্রণ। একটা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটি
আশানুরূপ কিনা, অর্থাৎ যতটুকু ব্যয় হওয়ার কথা তার চেয়ে বেশি হয়েছে কিনা বা কম হয়েছে কিনা, এগুলো বিষয় কিন্তু আমরা জানতে পারবো। আর যদি ব্যয় বেশি হয় তাহলে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা এই স্তরে এসে আমরা জানতে পারবো। এরপরে দেখো মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার বিবরণী যখন তৈরি করব তখন একটা প্রতিষ্ঠানের দেনার পরিমাণ কত, পাওনাদারের পরিমাণ কত এবং দেনা পরিশোধের জন্য বা পাওনাদার পরিশোধের জন্য, দায় দেনা পরিশোধের জন্য বা মেটানোর জন্য যে সম্পত্তি বা অর্থের ব্যবস্থা আছে তা কতটুকু কার্যকরী, এসব বিষয় সার্বিক বিষয়টা আমরা কিন্তু জানতে পারি। এগুলো সবই কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতির অবদান। সঠিক কর নির্ধারণ, আমি যদি আমার প্রতিষ্ঠানের আয় বিবরণীর মাধ্যমে সঠিক আয় জানতে পারি তাহলে সঠিকভাবে কর নির্ধারণ করা আমার জন্য কঠিন হবে না। আর কর নিয়মিত পরিশোধ করা এটা প্রত্যেকটা নাগরিকের কিন্তু একটি মৌলিক অধিকার। তাহলে তাকে সঠিক সময়ে কর পরিশোধ করতে হবে। আর সঠিকভাবে কর পরিশোধ করতে গেলে কিন্তু তোমার প্রতিষ্ঠানে সঠিক আয়ের পরিমাণ কিন্তু অবশ্যই জানতে হবে। এরপর আছে সহজ প্রয়োগ, অর্থাৎ এটি খুব সহজে প্রয়োগ করা যায়, যে কারণে পৃথিবীর সমস্ত দেশে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ আছে। এরপর আছে সর্বজনীন স্বীকৃতি, এটা সর্বজন স্বীকৃত, অর্থাৎ যেহেতু সহজে প্রয়োগ করা যায় তাহলে এটা গ্রহণ করতে বা এই পদ্ধতিটা গ্রহণ করে হিসাব সংরক্ষণ করতে মনে হয় কারোর বাধা থাকার কথা না। এই জন্য সকলেই এই পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের হিসাবগুলো সংরক্ষণ করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো দুতরফা দাখিলা পদ্ধতির এই যে সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম, এর কোনো পয়েন্ট বা কোনো বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আর তা যদি না থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে দেখো তোমাদের জন্য একটি একক কাজ নিয়ে এসেছি, ছোট্ট একটা মূল্যায়ন নিয়ে এসেছি, অর্থাৎ 4টা প্রশ্ন নিয়ে এসেছি। এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে তোমাদের জন্য 4টা প্রশ্ন এখানে নিয়ে এসেছি। প্রশ্নগুলো তোমরা উঠিয়ে নাও। এখানে লুকা প্যাচুয়ালি কোন দেশের গণিতবিদ ছিলেন? প্রথমেই আলোচনা করা হয়ে গিয়েছে। হিসাব রক্ষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? হিসাব রক্ষণের অনেক পদ্ধতি আছে, যেমন একতরফা পদ্ধতি আছে, দুতরফা দাখিলা পদ্ধতি আছে, এরকম অনেক পদ্ধতি আছে। তার ভিতর কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতি সেটি তোমাদের নির্বাচন করতে হবে। তারপরে বলা হচ্ছে লেনদেনের সুবিধা প্রদানকারীকে কি বলা হয়? অনেকবারই বলেছি, বৈশিষ্ট্যের ভিতর বলেছি বা সুবিধা অসুবিধার ভিতর আলোচনা করেছি যে লেনদেনের সুবিধা প্রদানকারীকে কি বলে আর লেনদেনের সুবিধা গ্রহণকারীকে কি বলে। এরপরে দুতরফা দাখিলা পদ্ধতিটি কোন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? তাহলে প্রশ্ন 4টির উত্তর তোমরা লেখো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই লেখা হয়েছে। তাহলে এখন দেখো তোমাদের উত্তরের সাথে আমিও কিন্তু উত্তর লিখে রেখেছি। যেমন একের উত্তর হলো ইটালি, অর্থাৎ লুকা প্যাচুয়ালি ছিলেন ইটালির একজন গণিতবিদ। কোন পদ্ধতিটি বিজ্ঞানসম্মত? দুতরফা দাখিলা পদ্ধতি। তারপর 3 নম্বরের প্রশ্ন ছিল সুবিধা প্রদানকারী হিসাবকে কি বলে? ক্রেডিটর বা দাতা। তারপরে প্রশ্ন ছিল 4 নম্বরে যে দুতরফা দাখিলা পদ্ধতিটি কত খ্রিস্টাব্দে বা কোন সালে এটি প্রয়োগ শুরু হয় বা এটির আবির্ভাব ঘটে। অর্থাৎ লুকা প্যাচুয়ালি যে
1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতিটি প্রকাশ করেন। তারপর থেকে এটি মোটামুটি পৃথিবীর সমস্ত দেশে এই নীতিতে হিসাব বিজ্ঞান পরিচালিত হয়ে আসছে। তাহলে দেখো, এখন এর উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। যেহেতু এর উপর কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা পরে স্লাইডে চলে যাই। এরপর দেখো, এতক্ষণ ধরে যে বিভিন্ন হিসাব সম্পর্কে কথা বললাম, সেই হিসাবগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। সম্পদটা কি? যেটি ব্যবহারের উদ্দেশ্যে কেনা হয় সেটি হচ্ছে সম্পদ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছুই ক্রয় করা হয়, কিছু ক্রয় করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে, কিছু ক্রয় করা হয় ব্যবহারের উদ্দেশ্যে। তাহলে যেটা দীর্ঘদিন ব্যবহারের উদ্দেশ্যে ব্যবহার কেনা হয় সেটি হচ্ছে সম্পদ। তাছাড়া নগদ অর্থ, ব্যাংক জমা, এগুলোও কিন্তু সম্পদ। এরপর হচ্ছে দায়। দায় মানে যেটি তোমাদের অবশ্যই পরিশোধ করতে হবে। যেমন বাকিতে পণ্য ক্রয় করেছো, তোমাকে পরিশোধ করতে হবে না? হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে সেটি মূল্য পরিশোধ করতে হবে। আবার মনে করো ঋণ নিয়েছো, সেটিও তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে এভাবে বলা যায় যে যেটি তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে সেটি হচ্ছে দায়। এরপর আছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ কারবার প্রতিটি বিষয়ের প্রতি যার অধিকার সে হচ্ছে মালিকানা সত্ত্ব। এটি বুঝতে গেলে এর ভিতর 4টা জিনিস যায়, সেটি হচ্ছে আয়, ব্যয়, মূলধন আর উত্তোলন। অর্থাৎ মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান। আয় এবং মূলধন থাকলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর ব্যয় বা উত্তোলন যদি থাকে তাহলে সেটি মালিকানা সত্ত্ব হ্রাস করে। তাহলে 4টা উপাদান যদি তোমরা চিনতে পারো তাহলে মালিকানা বুঝতে খুব একটা কঠিন হবে না। মূলধন জানো, মূলধন হলো মালিক কারবারের জন্য যা নিয়ে আসে, অর্থাৎ কারবার পরিচালনার জন্য মালিক নিজস্ব তহবিল থেকে যা যা নিয়ে আসবে সেটি হচ্ছে মূলধন। আর উত্তোলন হলো মালিক যদি কারবার থেকে কোনো কিছু গ্রহণ করে নিজ প্রয়োজনে তাহলে সেটি উত্তোলন। আর ব্যয় হচ্ছে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিনিয়ত যে খরচগুলো হয় সবই হচ্ছে ব্যয়। যেমন মনে করো ঘর ভাড়া প্রদান, পণ্য ক্রয়, তারপরে বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, এরকম বিভিন্ন খরচ যা প্রতিনিয়ত হয়ে থাকে সেগুলোই হচ্ছে ব্যয়। এরপরে আছে আয়, অর্থাৎ প্রতিষ্ঠান প্রতিনিয়ত যা যা উপার্জন করে, অর্থাৎ প্রতিনিয়ত যে প্রাপ্তিগুলো ঘটে সেগুলো হচ্ছে আয়। তবে আয়ের মূল উদ্দেশ্য হলো বিক্রয়, মূল উপাদান হলো বিক্রয় বা সেবা প্রদান। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবাই হচ্ছে আয়ের মূল উৎস, আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়ের প্রধান উৎস হচ্ছে বিক্রয়। তাছাড়া অন্যান্য খাত থেকেও কিছু আয় হয়, যেমন কি বলতে পারবে 2-1টি? হ্যাঁ, যেমন কমিশন পাওয়া গেল, সুদ পাওয়া গেল, শিক্ষানবিশ ইসলামি পাওয়া গেল, এরূপ অনেক কিছু প্রাপ্তি ঘটে, ঘর ভাড়া পাওয়া গেল। এরকম যা যা প্রাপ্তি ঘটবে সেগুলোই হচ্ছে আয়। আর ব্যয় তো বললাম যে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যা যা প্রতিনিয়ত ব্যয় হয় সবই হচ্ছে ব্যয় অন্তর্ভুক্ত। তাহলে এই যে 5 প্রকারের হিসাব, এইগুলো যদি তোমরা জানতে পারো যে কোনটা কাকে বলে, তাহলে তোমরা হিসাবগুলো বিশ্লেষণ করতে সহজে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। যেহেতু প্রশ্ন না, ধন্যবাদ। তাহলে এখন দেখো এই হিসাবগুলোর সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট করা যায়। সম্পদ ও ব্যয় যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আবার সম্পদ ও ব্যয় যদি প্রতিষ্ঠান থেকে হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে।
এরপরে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব, আয় ও দায়, এগুলো ঠিক একই রূপ। সম্পদ ব্যয় যা হবে ঠিক তার বিপরীত হবে এগুলো। অর্থাৎ সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর মালিকানা সত্ত্ব, আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব, আয় এবং দায় হ্রাস পেলে হবে ডেবিট। তাহলে দেখো, একটা সাইড যদি তোমরা মনে রাখো যে সম্পদ ব্যয় কি হচ্ছে, তাহলে অপর সাইডটা কি হবে, তার বিপরীত। তাহলে তোমরা একটা সাইড মনে রাখলে আর একটা সাইড সহজে নির্বাচন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি এটি বুঝতে খুব একটা কঠিন হবে না। আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই প্রশ্ন করো। এটি কিন্তু মূলত ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। তাছাড়া লুকা প্যাসিলি 1494 সালে যে দোধার বা দাখিলা পদ্ধতির মধ্য দিয়ে একটি সূত্র দেন, যে সূত্রটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম, সেই সূত্রের মাধ্যমে কিন্তু মূলত ডেবিট ক্রেডিট নির্বাচন করা যায়। সেই সূত্রের উপাদানগুলোই এই, অর্থাৎ ওই সূত্র আর এটি খুব একটা ডিফারেন্স না। ক্লাসে আমরা শেষের দিকে চলে এসেছি, তাই তোমাদের একটি বাড়ি কাজ দিব। লেনদেনের হিসাবগুলো চিনতে পারা একান্ত দরকার, ব্যাখ্যা করো। তোমাদের এতক্ষণ ধরে যে লেনদেনের সাথে, প্রতিটি লেনদেনের সাথে যে হিসাবগুলো জড়িত আছে সে সম্পর্কে যে আলোচনা করলাম, হিসাবগুলো কি চেনা খুবই দরকার এবং কেন দরকার এ সম্পর্কে তোমরা এতক্ষণ ধরে যা যা বুঝলে তার উপর একটা ধারণা তোমরা এখানে উপস্থাপন করবে। এটি বাড়ি কাজ থাকলো। আশা করি আগামী ক্লাসে তোমরা কাজ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই অনলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত ছিলে সকলকে আবারও ধন্যবাদ জানাই, এবং যারা উপস্থিত হয়নি তাদেরকে অনলাইন ক্লাসগুলো উপভোগ করার জন্য জানাবে, এবং কোন ক্লাসগুলো বেশি নিলে তোমাদের বেশি উপকার হবে তা অবশ্যই আমাকে জানাবে। কারণ ক্লাসে প্রথমে পরিচিতির ওইখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। যদি ক্লাসের বাইরে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। পরিশেষে সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।